তারা যেভাবে এটাকে ন্যারেশনটা ক্রিয়েট করছে যে কোথাও গিয়ে যেন অভয়া আন্দোলনটা মানুষ ব্যক্তি আত্মস্বার্থে গেছিলেন, তারা খুব নেপথ্যে করেছে, তারা কিন্তু কখনো ভোটের টিকিট পাওয়ার লোভে করেনি, যে তারা দলীয় স্বার্থে কোথাও গিয়ে শহীদ অভয়ার যে অংশগ্রহণটাকে ইউজ করেছে, এটা কিন্তু সমর্থনযোগ্য নয়। আমরা একথা বুঝে গেছি যে পশ্চিমবঙ্গের এই সরকার সবসময় তথ্য লোপাটেও এক্সপার্ট। সেখানে প্রশ্ন বারবার উঠছে যে তাহলে কি কোনো রকম তাদের কোনো বোঝাপড়া রয়েছে কেন্দ্র রাজ্যের, এই প্রশ্ন উঠেছে। তার মধ্যে উনি যে রাজনৈতিক দলকে বলছেন তারা একটা বড় ভূমিকা নিয়েছেন। এই কথাটা বলা কোনো রাজনৈতিক দলকে অপমান করা না, যারা ভোট দিচ্ছেন তাদেরকে অপমান করা। দিদি, এই বিগত কয়েক দশকে এমন কোনো জনপ্লাবন বা আন্দোলন দেখা যায়নি যেটা কিনা অভয়া ইস্যুতে, তিলোত্তমা ইস্যুতে এই শহর কলকাতা, এই পশ্চিমবঙ্গবাসী তথা পুরো ভারতবর্ষ দেখলো। সেই বিষয়টা কিছুটা ধামাচাপা পড়ে গেছিলো, কিন্তু এই ভোটের সামনে করে সেই বিষয়টা আবার উঠে আসছে। তার পরিবারের তরফ থেকে বিভিন্ন মন্তব্য করা হচ্ছে, অভয়া মঞ্চকে নিয়ে বিভিন্ন মন্তব্য করা হচ্ছে, বিশেষ করে সিপিআইএমকে টার্গেট করে বিভিন্ন মন্তব্য করা হচ্ছে। এই সমস্ত বিষয়টা একসঙ্গে যোগ করলে কীভাবে দেখছো? তুমিও তো একজন এই অভয়া আন্দোলনের সময় একজন সামনেকার মুখ ছিলে। প্রথমে আপনি যেভাবে কথাটা বললেন যে তার পরিবার থেকে এই ধরনের একটা উক্তি বা মন্তব্য উঠে আসছে, সেটা অনভিপ্রেত এবং মানে একদমই আকাঙ্ক্ষিত নয়। এক কথায় কেন কথাটা বললাম, এই যে দেখুন আপনি বললেন একটা জনপ্লাবন, অর্থাৎ এখানে কিন্তু পার্টিকুলার কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের, যেটা ওনারা বলছে তারা কিন্তু অংশী ছিল না। এখানে বিভিন্ন স্তরের মানুষ, বিভিন্ন দলের সমর্থকরা তারা সেই সময় এসেছিল। কারণ আপনি বলছেন যে নির্দিষ্ট রাজনৈতিক দল সিপিআইএমকে বলছে, তাহলে সেদিন এই যে জনপ্লাবনে তারা একটা অবশ্যই পার্ট। আর যে ইস্যু নিয়ে এই প্রসঙ্গটা উঠেছে মূলত, সেখানে আমরা দেখতে পাচ্ছি এই কন্ট্রোভার্সিটা কদিন ধরে চলছে, যেহেতু একজন সিপিআইএম ক্যান্ডিডেট হয়েছেন, যিনি হলেন নাম কলতান দাশগুপ্ত, তো তিনি হলেন ওই অভয় আন্দোলনের যে গাড়িটা প্রথম সেটাকে সকলের জনসমক্ষে পাবলিক ডোমেনে এসেছিল, যারা আটকেছিলেন তাদের মধ্যে উনি একজন, এবং তিনি অভয়া যে বিধানসভায় তার বসবাসকারী সেখানকার একটা পদপ্রার্থী। আপনি দাদা জিনিসটা পরিষ্কার করে দেখুন, সেদিনকে যারা গাড়িটাকে প্রথম আটকেছিলেন তারা কিন্তু কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল থেকে কিন্তু যাননি। আমরা কোনো সাধারণ মানুষ কোনো ঝান্ডা দেখিনি সেখানে, যদিও তাদের রাজনৈতিক পরিচয় আছে, সেই কারণে আজকে হয়তো বা এই প্রসঙ্গ উঠছে। কিন্তু এটা অত্যন্ত আমরা সাধারণ মানুষ এই আন্দোলনটাকে, আমার ঘরের মেয়ে, আমার বোন, আমরা বোধহয় তার একটা অংশ হিসাবে রাস্তায় নেমেছিলাম, যে আজকে অভয়া নিজে শহীদ হয়ে সকলের সামনে উলঙ্গ করে দিয়েছে যে পশ্চিমবঙ্গ আজকে কোথায় দাঁড়িয়ে আছে, যেখানে একটা প্রতিষ্ঠানে বসে একটা ডাক্তার ধর্ষিতা হচ্ছে, খুন হচ্ছে এবং সরকারি মদতে তথ্য লোপাট হচ্ছে। এটা আমরা কেউ অস্বীকার করতে পারবো? তখন তার ন্যায় বিচারের জন্য, অর্থাৎ কারা কারা ইনভলভ, কিভাবে ঘটনা ঘটলো, সেইটা কিন্তু প্রত্যেকে জানতে চেয়েছি। কারণ নিজেদের নিরাপত্তার জন্য, অর্থাৎ এই যে অভয়া মঞ্চ বারবার বলে আর যাতে কোনো অভয়া না হয়, অর্থাৎ এই ঘটনার যাতে আর কোনোদিন পুনরাবৃত্তি না ঘটে, সেই আশঙ্কা, সেই প্রতিরোধ থেকে কিন্তু এটা, এবং সর্বোপরি যাকে এইভাবে হত্যা করা হলো, যে ডাক্তারকে শহীদ করা হলো, তার ন্যায় বিচার, কারা কারা এর মধ্যে, আবারও বলছি, সরাসরি যুক্ত এবং কারা কারা এটা করিয়েছে, এটা কিন্তু জিস্ট। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজকে যে ন্যারেশন ক্রিয়েট হচ্ছে, সেখানে তার পরিবার, আপনারাই দেখিয়েছেন একটি রাজনৈতিক দলের সমর্থন করেছেন এবং আগামী দিনে পদপ্রার্থী। এটা যে কোনো পশ্চিমবঙ্গের তার গণতান্ত্রিক অধিকার, সে যেতে তার এটা নিয়ে কোনো দ্বিমত নেই, এটা নিয়ে কোনো কথা বলাই তার অধিকার বহির্ভূত কথা বলা। কিন্তু তারা যেভাবে এটাকে ন্যারেশনটা ক্রিয়েট করছে, যে কোথাও গিয়ে যেন অভয়া আন্দোলনটা মানুষ ব্যক্তি আত্মস্বার্থে গেছিলেন, এইটা কিন্তু অত্যন্ত ব্যথার, এই শব্দটাই বলবো। কারণ দেখুন, এই আন্দোলনের জন্য আমরা অনেকের থ্রেট শুনেছি এবং শুনছি, অনেকের চাকরিচ্যুত হয়েছে,
ইনফ্যাক্ট যে রাজনৈতিক দলকে উনি মূলত ওনারা অ্যাড্রেস করতে চাইছেন বা আঙুল তুলছেন, তারা কিন্তু কখনো দাবি করেনি আমি এবং আমরাই শুধুমাত্র। তারা বারবার একটা কথা বলছে যে অসংখ্য মানুষ গেছে, তার মধ্যেও তারা একটা অংশী। আপনি যদি একটুখানি পিছিয়ে যাই দাদা, এই যে আমরা যখন শিক্ষা দুর্নীতি নিয়ে আমরা বলি যে যারা ডিজার্ভিং ক্যান্ডিডেট তারা রাস্তায়, বারবার পুলিশে আমরা আক্রমণের শিকার হয়েছি। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি শুধু আমি নয়, আমার মতন অনেকে আছেন যারা কিনা মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিয়েছে, মার খেয়েছি, বারবার ডিটেনে থেকেছে ইত্যাদি। আমরা কিন্তু বারবার কলতান দাশগুপ্তদেরকেই পেয়েছি। আপনারা যদি এনারা কিন্তু যে এই অভয়া আন্দোলনে গিয়েই ইনি কিন্তু জেল শুধু খাটেননি, আপনাদের থাকবে সংবাদে যে এর আগেও তখন হয়তো পাবলিক সার্ভিসে এতটা হাইপ পায়নি মিডিয়া, কিন্তু তারাও কিন্তু খোঁজ করে দেখুন, তারাও কিন্তু জেল খেটেছে। তারা কিন্তু কখনো বলেনি যে আমরাই শিক্ষা দুর্নীতিটাকে লোকের সামনে পাবলিক করেছি। তারা কিন্তু বলেছেন যে আপনারা এটা করেছেন, আপনাদের আমরা সাথে আছি। তারা কিন্তু যখন আমাদের এরকম বিভিন্ন অ্যাজিটেশনে অ্যারেস্ট করে নিয়ে গেছেন, তারা পাশে থেকে উকিল দিয়েছে, মনোবল দিয়েছে। যখন আমরা সব মফস্বলের লোক, আমরা কিন্তু এই কলকাতা, এই ধর্মতলা যে জায়গায় আমরা অ্যাজিটেশনগুলো দেখিয়েছি বা ইত্যাদি, আমরা সত্যিকারে দাদা চিনতাম না। তারা কিন্তু এই ছাত্র যুব সংগঠন কিন্তু তারা নানা রকমভাবে তারা সাহস দিয়েছে, পাশে থেকেছে, তারা খুব নেপথ্যে করেছে। তারা কিন্তু কখনো ভোটের টিকিট পাওয়ার লোভে করেনি। এ কথা বললে সত্যের অপলাভ হবে, আবারও বলছি সত্যের অপলাভ হবে। সেই দিন তারা যে গাড়ি আটকেছিলেন, তারা নিশ্চয়ই এই 2024 সালের 9 আগস্ট তারা নিশ্চয়ই আজকে 26 সালের নির্বাচনে টিকিট পদপ্রার্থী হওয়ার লোভে তারা আটকায়নি। তারা মনে করেছিলেন, কারণ তারা একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তারা নিজেদেরকে সেই কাজে ইনভলভ করেছেন। একদম একজন যে কোনো সচেতন মানুষ। আপনি বলুন দাদা, এই যে আপনি বললেন যে জনপ্লাবন কি একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের শুধু এসেছিল, তার মানে তারা কিন্তু সেটা কখনো ডিমান্ড করছেন না বা তারা কখনো বলেননি। তারা বলেছেন যে তাদের মধ্যে আমরা একটা অংশী। কিন্তু যেভাবে একটা মিথ্যাই বলবো এটা, যে কোথাও গিয়ে সংকীর্ণভাবে এটাকে বলে দেওয়া হচ্ছে যে তারা দলীয় স্বার্থে কোথাও গিয়ে শহীদ অভয়ার যে অংশগ্রহণটাকে ইউজ করেছে, এটা কিন্তু সমর্থনযোগ্য নয়। কারণ এতে প্রচুর যারা কোনো রকমভাবে কিন্তু কোনো ইন্টেন্ট নিয়ে করেনি। ইনফ্যাক্ট আমরা বিশ্বাস করি যাদেরকে ওনারা টার্গেট করছে তারাও কিন্তু কোনো ইন্টেন্ট নিয়ে ওই রাজনৈতিক দলকে করব বলে, এক্সিকিউট করব বলে এরকমটা নয়। তারা তাদের কাজ করেছেন, সেটা আমরা দেখেছি, বরং সেটা ভীষণভাবে প্রশংসনীয়। এবং এই জায়গা থেকে যে না, তার জন্য আজকে পাবলিক ডোমেনে এসেছে এবং তার জন্য আমরা লড়তে পারছি এবং যথাযথ বিচার না পাওয়া পর্যন্ত এই লড়াই চলবে। দিদি, আরেকটা বিষয় প্রশ্ন স্বাভাবিকভাবে উঠে আসে, একসময় অভয়ার পরিবারের তরফ থেকে সিবিআইকেও কাঠগড়া দাঁড় করানো হয়েছিল তাদের তদন্তের বিষয়টা নিয়ে। তাহলে এই সময় হঠাৎ করে এইরকম একটা পালাবদলের মতো ঘটনা, এইভাবে নিজের একদম চিন্তা শক্তি পাল্টে দেওয়ার ঘটনা, সেই ব্যাখ্যাটা যারা এরকম বিপরীত মুখে দাঁড়িয়েছেন তারাই এর সঠিক ব্যাখ্যা বা যুক্তি দিতে পারবেন। কিন্তু ওনারা যে প্রশ্নগুলো তুলেছেন এগুলো কিন্তু আমাদের যে কোনো দলমত নির্বিশেষে প্রত্যেকের প্রশ্ন। সিবিআইয়ের যে ভূমিকা, কারণ আমরা একথা বুঝে গেছি যে পশ্চিমবঙ্গের এই সরকার সবসময় তথ্য লোপাটেও এক্সপার্ট, শুধু দুর্নীতি করতে এক্সপার্ট তা না। আপনি শিক্ষা দুর্নীতির ক্ষেত্রেও তাই দেখবেন, দুর্নীতি করলেও তথ্য লোপাট। ঠিক একই রকমভাবে এদের প্যাটার্ন এক। অভয়ের ক্ষেত্রেও অভয়কে হত্যা করা, কেন করলো ইত্যাদি সমস্ত লোপাট করেছে এবং সেই কারণেই তো আজকে সিবিআই দ্বারস্থ হওয়া। সেই জায়গাতেও আপনি দেখবেন কার্যত কপি পেস্ট করে দিয়েছে সিবিআই। সেখানে প্রশ্ন বারবার উঠছে যে তাহলে কি কোনো রকম তাদের কোনো বোঝাপড়া রয়েছে কেন্দ্র রাজ্যের? এই প্রশ্ন উঠেছে। ইনফ্যাক্ট আজকে তার পরিবারও কিন্তু বিষয়টাকে এড়িয়ে যেতে পারবেন না আপনারা যদি বলেন। কিন্তু দুর্ভাগ্যের হলেও এ কথাটা আজকে বলতেই হচ্ছে যে তারা অবশ্যই রাজনৈতিক স্বাধীনতা নিয়ে তার রাজনৈতিক
পক্ষ নির্বাচন করতেই পারে, সেটা তার নিজস্ব ব্যাপার, কিন্তু প্যারালালি যারা সত্যিকারের কোনো রকম ব্যক্তি ইন্টেন্ট নিয়ে করেনি, ইনফ্যাক্ট এমনকি দলীয় রাজনীতি ইন্টেন্ট নিয়েও করেনি, তাদেরকে যদি দোষারোপ করা হয়, স্বয়ং শহীদ আমাদের অভয়ও কিন্তু ভাববে যে এটা অন্যায় হবে। কারণ তিনি কিন্তু তিনি কিন্তু একটি নির্দিষ্ট পরিবারের বদ্ধ নেই, তিনি এখন আমাদের প্রত্যেকের। সেই কারণে তার প্রতি কোথাও গিয়ে ইনজাস্টিস হবে, এই ন্যারেশনটা ইনজাস্টিস হবে, বিকজ এর পশ্চাতে 8 থেকে 80 মানুষ অংশগ্রহণ করেছে, তার মধ্যে উনি যে রাজনৈতিক দলকে বলছেন তারা একটা বড় ভূমিকা নিয়েছেন। এটা আপনি যতই বলুন অস্বীকার করতে পারবেন না, নৈতিকভাবে পারবেন না, আপনার রাজনৈতিক বাধ্যবাধকতা থেকে অস্বীকার করতে পারেন, কিন্তু নৈতিকভাবে পারবেন না। সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় তার রাজনৈতিক যে ভাবনা, সেটাকে তার রেসপেক্ট যদি উনি রাখেন এবং সর্বোপরি অভয়ার প্রতি যদি রেসপেক্ট রাখেন, সত্যের অপলাপ করলে আদতে অভয়ার প্রতিও কিন্তু কোথাও গিয়ে ডিসরেসপেক্ট করা হবে। দিদি, আরেকটা বিষয় যেখানে অভয়ার মায়ের তরফ থেকে এই চাঞ্চল্যকর দাবি তিনি করছেন বা বক্তব্য তিনি পেশ করছেন যে সিপিআইএমের তরফ থেকে প্রার্থী দেওয়া হয়েছে তৃণমূলের সুবিধা করার জন্য, ভোট কাটুয়া হিসাবে নাকি সিপিএমকে ব্যবহার করা হচ্ছে, যার ফলে তৃণমূলের সুবিধা হবে। কি এটা নিয়ে কী বলবেন? এক্ষেত্রে আমার একজন মানে পশ্চিমবঙ্গবাসী বা নাগরিক হিসাবে, ভারতের এই নাগরিক হিসাবে এই কথাটা যে এই যারা এই উনি বলে শুধু না, এই যে বলেন ভোট কাটুয়া, এই কথাটা বলা কোনো রাজনৈতিক দলকে অপমান করা না, যারা ভোট দিচ্ছেন তাদেরকে অপমান করা। আমাদের রাইট আছে, আমি যদি নোটাতে ভোট দিই না, সেই রাইটটাও কিন্তু আমার গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার। সেইটাকে এই বলে কোট আনকোট ভোট কাটুয়া বলে সেটাকে অসম্মান অপমান করার রাইট কারণ নেই। এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আপনি যে পার্সপেক্টিভে বলছে যে কোথাও গিয়ে শাসক দলকে সুবিধা করে দেওয়ার জন্য, আচ্ছা কোথাও কি কথা যারা এই যে 2 ভাগে, অর্থাৎ যারা বিজেপিকে ভোট দেবেন না বা যারা তৃণমূলকে ভোট দেবেন না, এই অংশটা কি তারা তাদের কাছে একদম লিখিত দিয়ে রেখেছে যে আমরা যদি উল্টো দিকে যদি বামেদের প্রার্থী থাকে তাহলে বামেদের ভোট দেবো, আদারওয়াইজ এই ভোটটা আমরা বিজেপিকে দেবো বা তৃণমূলকে দেবো, তারা দেখাক। এটা তো সরলীকরণ দাদা। বহু মানুষ আছেন যারা কিন্তু পরিস্থিতির প্রেক্ষিতে অপেক্ষা এর সুদূরতা ভেবে যে আজকে যে জায়গায় দাঁড়িয়েছে, যে এই ব্যবস্থা যে আমরা দেখতে পাচ্ছি, অভয়া শুধু না, শিক্ষা দুর্নীতি আপনি কোন ক্ষেত্রে যে রাজ্য সরকারের তরফ থেকে প্রাতিষ্ঠানিকভাবে দিনের পর দিন একটা দুর্নীতি করা যা হচ্ছে, সেটা সিবিআই সেই জায়গায় কোনো রকম ইয়ে করছে না। তখনই আসছে যে কোথাও গিয়ে বোঝাপড়া রয়েছে কিনা। সেখানে গিয়ে যদি একটা অংশের মানুষ তো ভাবছে যে না, তাহলে পরে বিকল্প যারা আছে তাদেরকে যদি আমি ভোট দিই তাহলে যদি আমার সমস্যাগুলো সমাধান হবে। কেন আমি বলছি, আমি হাইপোথেটিক্যালি ধরলাম, যাদেরকে এই যে আপনি বললেন কোড আনকোড ভোট কাটুয়া বলছেন, আমি যদি একটা উদাহরণ হিসাবে, ব্যক্তি হিসাবে আমি বলতে চাইছি না, তবুও বলছি, এই যে কলতান দাশগুপ্ত, যদি আমি হাইপোথেটিক্যালি ধরছি যে তিনি ইলেক্টেড হয়ে তিনি বিধানসভায় গেলেন বা তার মতন, তা এরা গিয়ে কি আমরা পশ্চিমবঙ্গবাসীর কাছে এই প্রশ্নটা একজন নাগরিক হিসাবে যে এদের ক্ষেত্রে কি আমরা এটা দেখব যে পরের দিন ওই গলায় ওই সোনার চেন পড়ছে, ওই যে সব দেখি হাতে বালা, তারপরে বড় বড় গাড়ি বাড়ি, বান্ধবীর খাটের তলায় টাকা, এইটা কি প্রত্যাশা কেউ রেখেছেন এনাদের কাছে বলুন তো? আচ্ছা, এনারা গিয়ে কি বিধানসভায় বলবে মুখ্যমন্ত্রী 2খানা মন্দির করলো, আমরা আরও 5টা মন্দির করব, আমরা 5টা মসজিদ করব, আমরা 10টা গির্জা বানাবো? এই ধরনের কি কোনো পারসেপশন এনাদের প্রতি আছে বলুক? এনারা গিয়ে কি আমরা ভাবছি মীনাক্ষী মুখার্জির মতন যারা, তারা গিয়ে নারী সুরক্ষার পরিবর্তে বলবেন হ্যাঁ আপনারা বেরোবেন না, আপনারা ঘরেই থাকুন? আমি এই যারা এনাদেরকে হিউমিলিয়েট করেন বা যারা, এনাদেরকে বলবো না, এটা হলো সিপিআইএম দলকে না, যারা তাদেরকে সমর্থন করছেন, সে 1%ই হোক না কেন, আপনাদের কারোর রাইট নেই এইভাবে অসম্মান করা সেই ভোটার্সদের। এই যে এখন বলা হয় না সংখ্যালঘু, মতুয়া,
তারপরে এই দেখেন খুবভাবে এগুলোর মধ্যে না একটা পণ্য, এটার মধ্যে না একটা কোথাও গিয়ে আমাদেরকে না একটা মানে বস্তুগতভাবে আমাদেরকে ট্রিট করা হয়। এটা ভীষণ অসম্মানের, অপমানের। আপনারা আমার কথার প্রেক্ষিতে দুটো উপহাস করতে পারেন, আপনারা গালিগালাজ করে মনের আরাম মিটবে, কিন্তু সলভ হবে না। আজকে পশ্চিমবঙ্গবাসীকেও এই সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে যে প্রকৃত অর্থে কে বা কারা, কোন রাজনৈতিক দলগুলো আমাদের অর্থাৎ আমাদের সাধারণ মানুষের জীবন, জীবিকা এবং তাদের স্ব অধিকারে স্বাবলম্বী হয়ে বেঁচে থাকার জন্য মানে আমাদের ব্যবস্থা নির্মাণ করতে পারে সেইটা বোধহয় বুঝতে পারলে তাহলে এই কোড আনকোড ভোট কাটুয়া শব্দটা বলার আগে, বোতাম টেপার আগে বোধহয় সে রিকল করবে যে এরা যদি ইলেক্টেড হয়ে বিধানসভায় যায় তাহলে কি ধরনের কথা, কি ধরনের কাজ করতে পারে, সেই জায়গায় দাঁড়িয়ে এই কথাটা কিন্তু আসছে। সুতরাং কোনো মানুষের উচিত না, সে বিজেপি বলুন, তৃণমূল, কংগ্রেস, যে রাজনৈতিক দল বলুন না কেন, অপমান অসম্মানটা তাদের করা হয় না, তাদেরকে যারা ভোট দেয় বস্তুত তাদেরকে করা হয়। এই রাইট যদি কেউ করে সে কিন্তু ভীষণভাবে তার সংকীর্ণ রাজনীতিক মানসিকতা এবং দৈন্যতার পরিচয় দিচ্ছে, এক কথায়।